মানুষ হয়ে জন্মেছি, পাপ তো হবেই, কিন্তু বর্তমান সময়ে এমন কিছু পাপ কাজ দেখা যায় যেটা দেখে মনে হয় মানুষের চেয়ে পশুরাই উত্তম। আজ আপনাদের সামনে ৩টি পাপ কাহিনী তুলে ধরব। প্রথম গল্পটা মিস করা যাবে না, কারণ এই গল্পে আছে অভিনেতা জয়ের কথার জাদু। ২ নম্বর গল্পটা ভুলেও মিস করা যাবে না, এটার কারণ আগেই বলছি না। আর ৩ নম্বর গল্পটা ছোটবেলার ক্রাশ প্রভার, গোলাপের মতো দেখতে সুন্দরী এক নায়িকা, তাই তার গল্পটা অবশ্যই দেখবেন। আর শুরুতেই বলে নেই, যেহেতু এটা পাপের গল্প, তাই কিছুটা পচা কথা থাকবে। প্রথম গল্পটা এদেশের জনপ্রিয় নায়িকা সুরভি চৌধুরীর। সময় কাটানোর জন্য তার হাজব্যান্ড তাকে একটা রিসর্ট বুক করে দিয়েছে, আর বউয়ের উপর নজর রাখতে সিকিউরিটির নাম করে ব্যক্তিগত সহকারী রমজানকে সেখানে পাঠিয়েছে। রমজান সেখানে এসেই বলে, নারী চরিত্র বেজায় জটিল ম্যাডাম। সুরভি রমজানের কথা বুঝতে পারে না। মেয়েদের সাথে কথা জমানোর প্রধান কৌশল হল রহস্যময় কথা বলতে হবে। আপনি যদি হাই হ্যালো দিয়ে শুরু করেন, মেয়েরা জীবনেও পাত্তা দেবে না। মেয়ে পটানোর ব্যাপারে এই রমজান পাকা খেলোয়াড়। সে সুরভির রূপের তারিফ করে ঠিকই, কিন্তু ভিন্নভাবে। সে বলে, আমার খুব ইচ্ছে ম্যাডাম, আমার বউকে আপনার মতো মেকআপ দিয়ে একটু দেখতাম। বরফ গলতে শুরু করে। কিন্তু সুরভির তো জামাই আছে। জামাইয়ের কাছ থেকে আলাদা করতে হলে তো মনে সন্দেহ ঢোকাতে হবে। তাই রমজান বলে, আপনার জামাই কিন্তু আপনাকে খুব সন্দেহ করে ম্যাডাম, কারণ আমাকে বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করে আপনি খাইছেন কিনা, ঘুমাইছেন কিনা। আপনাদের ভাষায় অবশ্য এটা কেয়ারিং, আমাদের ভাষায় এটা সন্দেহ। সুরভি ভীষণ বিরক্ত হয়ে বলে, আপনাকে সহ্য করাটাই কঠিন। রমজান বলে, এই কথাটা আমার বউ, আমার শাশুড়ি এবং আপনি ৩ জন একসাথে বললেন, মানে ৩ জনের কথা একসাথে মিলে কেমনে? সুরভি রমজানকে এক্ষুনি চলে যেতে বলে। রমজান আবারও বলে, ডান পাশের কাজলটা মনে হয় একটু বেশি হয়েছে। তারপর যাওয়ার আগে বলে, ব্যাগ ভর্তি কন্ডম আছে, লাগলে বইলেন, ফাটার কোনো চান্স নাই। এই বলে অবশেষে সে চলে যায়। এরপরই দেখা যায় রিমান্ডে নিয়ে পুলিশ সুরভিকে জিজ্ঞাসাবাদ করছে। অফিসার বলে, আপনার হাজবেন্ডের ম্যানেজার রমজান ৩ মাস ধরে নিখোঁজ। পুলিশের ধারণা সুরভি এর সাথে জড়িত। কিন্তু সুরভি বলে, আমার হাজবেন্ড আমাকে সবসময় সন্দেহ করে। আমার জন্য এর চেয়ে বড় অপবাদ আর নেই। কাজেই আপনি আমার ব্যাপারে যা ইচ্ছা বলতে পারেন, আমার কাছে কোনো উত্তর নেই। নীরবতাই আমার কাছে বড় উত্তর। পুলিশ বলে, আপনি এখন রিমান্ডে আছেন। রিমান্ডে চুপ থাকার কোনো সুযোগ নেই। রিসর্টের ওই নতুন ম্যানেজারের নাম কি ছিল? সুরভি গম্ভীর গলায় বলে, অঙ্কুশ। দৃশ্যপট ফ্ল্যাশব্যাকে যায়। সুরভির ফটোশ্যুট হচ্ছিল। সেই ছোটবেলা থেকেই এই নারীকে দেখে আসছি। আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু উনি পরিশ্রম করে নিজেকে বয়স ধরে রেখেছেন। একটা সময় ওনাকে নম্র ভদ্র চরিত্রে দেখলেও এখন শত যুবকের বমি করার কারণ তিনি। যাই হোক, ম্যানেজার অঙ্কুশও দূর থেকে সুরভিকে দেখছিল। এরপর সুরভির রুমে গিয়ে ফ্রেশ হয়ে কোমর দুলিয়ে হাঁটছিল আর গুনগুন করে গান গাইছিল। তখন অঙ্কুশের দিকে তার চোখ পড়ে, আর দুষ্টু নজরে তার দিকে তাকিয়ে থাকে। অঙ্কুশ তার কাছে এসে পরিচয় দেয়। ২ মাস হলো এখানে জয়েন করেছে। সে ম্যারিড, বউকে নিয়ে এই রিসর্টেই থাকে। কিন্তু তার বউ এখন নেই, সে বাবার বাড়িতে বেড়াতে গেছে। স্বামী স্ত্রী দূরে থাকলেই শয়তান মাঝখানে চলে আসে। এখানে সুরভিরও মনে লাড্ডু ফোটে। অঙ্কুশ জানায় সে নায়িকা সুরভির অনেক বড় ফ্যান। তার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে। যদি সুরভি তাকে একটা ইন্টারভিউ দিত, তাহলে তার চ্যানেলের জন্য ভালো হতো। তখন সুরভি দুষ্টু গলায় বলে, আমি একজন সুপারস্টার নায়িকা, কিন্তু আপনাকে আমি কেন ইন্টারভিউ দেব? তাতে আমার কি লাভ? অঙ্কুশের মন খারাপ হয়ে যায়। সুরভি বলে, একটা শর্তে আমি ইন্টারভিউ দিতে পারি। এই পুরো রিসর্টের সবগুলো সিসি ক্যামেরা নষ্ট করতে হবে। পারবেন তো? অঙ্কুশ কিছুক্ষণ ভেবে জানায়, হ্যাঁ, পারব। দৃশ্য আবারও আসে রিমান্ডে। অফিসার সুরভিকে জিজ্ঞেস করে, সবগুলো ক্যামেরা নষ্ট করেছিলেন কেন? সুরভি জানায়, আমার প্রাইভেসির জন্য। একটা মানুষ তার জীবনে প্রাইভেসি চাওয়া অপরাধ না। দৃশ্য আবারও ফ্ল্যাশব্যাকে যায়। সুরভির জামাই রমজানকে ফোন করে রাগ দেখায়, সব সিসি ক্যামেরা বন্ধ কেন? আমি আমার বউকে এক মুহূর্তও চোখের আড়াল করতে চাই না। ব্যাপারটা দ্রুত সমাধান করো। রমজান বলে, অমর প্রেম স্যার, নারী চরিত্র বেজায় জটিল। আমি ব্যাপারটা দেখতেছি স্যার। এরপর রমজান অঙ্কুশের কাছে আসে আর বলে, পুরুষ মানুষের চরিত্র তার টুনটুনির মতো, সবাই সবারটা বড় মনে করে। শুনলাম ম্যাডামের ইন্টারভিউ নিচ্ছেন, আমার একটা ইন্টারভিউ নেন। অঙ্কুশ বলে, আপনার ইন্টারভিউ নেব কেন? আপনি কে? রমজান জানায়, আমি ইন্টারভিউ অভিজ্ঞ একজন মানুষ। অঙ্কুশ বলে, অভিজ্ঞতা দিয়ে লাভ নেই,
আমার লাগবে ফেস ভ্যালিউ। রাস্তাঘাটে তো কত অভিজ্ঞ লোক ঘুরছে, তাদেরকে কয়জন চেনে? রমজান এবার বলে, মোস্তাফা ফারুকীকে কয়জন চিনত? তিশাকে বিয়ে করার পর এখন সবাই চেনে। আপনিও আমাকে কোনো এক কোচি রমণীর সাথে বিয়ে করায় দেন না, আর সেটার ভিডিও করেন, দেখবেন পুরোই ভাইরাল হয়ে যাবেন। এসব শুনে অঙ্কুশ কিছুটা রেগে যায়। তখন রমজান সরাসরি বলে, এই রিসর্টের সব সিসি ক্যামেরা নষ্ট করছেন কেন? অঙ্কুশ জানায়, আপনি আপনার ভুল ধারণা নিয়ে মুড়ি খান। এই বলে চলে যেতে থাকলে রমজান তাকে থামিয়ে বলে, আপনি কিন্তু ভালোই বিপদে পড়তে যাচ্ছেন, সাবধান করে গেলাম। কিন্তু অঙ্কুশ এসবের কোনো তোয়াক্কা করে না। এরপর সুরভি রমজানকে ডেকে পাঠায় আর বলে, আমার একটা কাজ করতে হবে, বিনিময়ে 1 লাখ টাকা পাবেন। রমজান জানায়, আমি আমার স্যার বাদে অন্য কারো টাকা নিয়ে কাজ করি না। সুরভি বলে, 2 লাখ দেব, পারবেন? রমজান বলে, বউকে একটা স্বর্ণের বালা দিতে চাইছিলাম, শুনছি স্বর্ণের ভরি 2 লাখের ওপরে। সুরভি বলে, দিতে পারবেন, আপনাকে একটা অ্যাড্রেস দিচ্ছি, সেখানে গেলে আপনাকে সব বুঝিয়ে দেবে। এবার রমজান সুরভিকে একটা প্রশ্ন করে, ম্যাডাম, নারী কিসে আটকায়? সুরভি বলে, সম্মানে আর স্বাধীনতায়। রমজান আবার জানতে চায়, পুরুষ কিসে আটকায়? সুরভি বলে, লোভ আর নারীতে। এই উত্তর শুনে রমজান বলে, আপনার উত্তর অর্ধেক সত্য, অর্ধেক ভুল। পুরুষ আটকায় বিয়ের দিন, আমি আটকাইছিলাম সেই 2007 সালে, আমার বিয়ের দিনে। বিয়ের পর কিছুদিন সবাই ভালোই থাকে, এরপর বউয়ের পেটে বাচ্চা আসে, আর পুরুষে আসে দায়িত্ব আর মায়া। এই দায়িত্ব আর মায়া নিয়ে পরিবারের স্বপ্ন পূরণের জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পুরুষ মানুষ ছুটতে ছুটতে এক পর্যায়ে গিয়ে সোজা হাসপাতালে গিয়ে পড়ে। হাসপাতালে কিছুদিন কাটার পর সোজা পারিবারিক গোরস্থান। সুরভি এবার টাকার অ্যামাউন্ট আরও বাড়িয়ে দেয়, 5 লাখ পাবেন। রমজান বলে, এই টাকায় আমার পোষাবে না ম্যাডাম, 1 বস্তা টাকা পাইলে ভেবে দেখতাম। 1 বস্তা টাকা হলে আমি চিরতরে হারিয়ে যেতাম। সুরভি বলে, 1 বস্তা টাকাই পাবেন। রমজান দুষ্টু ইশারা দিয়ে বলে, সত্যি পাবো ম্যাডাম? অর্থাৎ এখানে সে টাকার সাথে সুরভিকে পেতে ভাইছিল। সুরভি তাকে চলে যেতে বলে। রমজান সোজা চলে যায় অঙ্কুশের কাছে। দূর থেকে ডাক দিয়ে বলে, ওই, নারী চরিত্র বেজায় জটিল। অঙ্কুশ বলে, আমার একটা নাম আছে। রমজান বলে, জানি, কলকাতার একটা মুভি আছে, নারী চরিত্র বেজায় জটিল। নায়কের নাম অঙ্কুশ, তাই ওই নামেই আপনাকে ডাকলাম। আপনার জন্য একটা হেলিকপ্টার ভাড়া করছি। হেলিকপ্টারে করে সোজা বউয়ের কাছে চলে যান। অঙ্কুশ বলে, আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, আমার শ্যালকের বিয়ে, গিয়ে দাওয়াত খেয়ে আসেন। অঙ্কুশ আরও জানায়, আজ আমি কোথাও যাব না। সুরভি ম্যাম আজ রাতে আমাকে তার ইন্টারভিউ দেওয়ার ডেট দিয়েছেন। রমজান বলে, শোনেন, আমার স্যার শারীরিকভাবে অক্ষম, স্যার ম্যাডামকে সুখ দিতে পারে না। আপনি তার ইন্টারভিউ নিবেন, বলা তো যায় না, সে যদি আপনারে জাপটাইয়া ধরে ফেলে তখন কি করবেন? আপনি একজন সদ্য বিবাহিত মানুষ, জানাজানি হলে আম ছালা দুইটাই যাবে। আপনার উপকার করতে চাইলাম, আপনি বুঝলেন না। অঙ্কুশ বলে, আচ্ছা, আপনি যে ম্যাডামের নামে এত এত বাজে কথা বলতেছেন, আমি যদি ম্যাডামকে বলে দিই? রমজান বলে, কোনো সমস্যা নেই, আপনি বলে দিলে আমি অস্বীকার করব। আমি এসব বলি নাই, এ ব্যাপারে আমি একদম ওস্তাদ। জীবনে যতবার কাজের বুয়ার সাথে দুষ্টু কাজ করে বউয়ের কাছে ধরা খাইছি, অস্বীকার করছি, আমার কোনো সমস্যা হয়নি। অঙ্কুশ বলে, আমি আপনার মতো চরিত্রহীন না, ডোন্ট ওয়ারি। সেদিন রাতে ঝুম বৃষ্টি হচ্ছিল। অঙ্কুশ ক্যামেরা নিয়ে সুরভির কাছে যায়, কিন্তু সুরভি এমন আগুন ড্রেস পরেছিল যে তাকে দেখেই যেন অঙ্কুশ ঝাঁকি দিয়ে ওঠে। সুরভি ওয়েলকাম জানায় অঙ্কুশকে। অঙ্কুশের শরীরের পাশাপাশি গলাটাও কাঁপছিল। সে কাঁপা কাঁপা সুরে সুরভিকে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে আসতে বলে। সুরভি হেসে বলে, আমি তো রেডি। অঙ্কুশ বলে, না মানে এই ড্রেসে? সুরভি বলে, হ্যাঁ, তাতে সমস্যা কি? এভাবে দিলে তোমার চ্যানেলের ভিউ আরও বাড়বে, রিচও বাড়বে। অঙ্কুশ বলে, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমারও সমস্যা নেই। অঙ্কুশ এবার সুরভির মুখোমুখি বসে। তখন সুরভির দুষ্টু চাহনি অঙ্কুশের মধ্যে কারেন্ট সৃষ্টি করে। সুরভি বলে, আমাকে কেমন লাগছে বলো তো, হট নাকি রেড হট? অঙ্কুশ কিছু বলতে পারে না। সুরভি তাকে লাল পানি অফার করে। অঙ্কুশ না করে। সুরভি বলে, কেন না? আপনি জমিয়ে প্রশ্ন করতে পারবেন, আমি জমিয়ে উত্তর দিতে পারব। এবার লাল পানি পান করতে করতে সুরভি একটা বিরহের গান ধরে। তারপর গান থামিয়ে বলে, আমার দুঃখটা কি জানো? আমার সো কল্ড হাজব্যান্ড আমাকে ইউজ করছে। অবশ্য একসময় আমিও তাকে ইউজ করেছি, এখন সে আমাকে করছে। সেটা কিভাবে জানো? আগামীকালে এই রিসর্টে 2 জন মানুষ আসবে। 2 জন আমাকে নিয়ে আমোদ ফুর্তি করবে। তারপর আমার হাজব্যান্ড পেয়ে যাবে 500 কোটি টাকার প্রজেক্ট। অর্থাৎ আমাকে দিয়ে তিনি তার ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমিও ব্যাপারটা মেনে নিয়েছি, কারণ একসময় আমি তাকে ইউজ করেছি। এসব শুনে অঙ্কুশ বলে, আমার কেমন জানি ভয় করছে।
সুরভি বলে, ভয় পাওয়ার কি আছে? তোমার ক্যামেরা তো অনই আছে, তাই না? শুরু যখন করেছ, শেষ তো করতে হবে। শেষ না করে আমি ছাড়ছি না। আপনাকে আমার পছন্দ হয়েছে। আজ আমি আপনার সাথে থাকব, আমি এনজয় করব। দৃশ্যপট রিমান্ড রুমে আসে। এবার সেখানে অঙ্কুশকেও দেখা যায়। সে বলে, তারপর আমি ওখান থেকে পালিয়ে যাই। অফিসার বলে, উনি আপনার কাছে একান্ত সময় চাইল আর আপনি পালিয়ে গেলেন? আর ওই একান্তে চাওয়া সময়টুকির জন্য রমজানকে গুম করে ফেললেন? অফিসার বলে, তাহলে গল্প এখানেই শেষ। আমার উত্তর পেয়ে গেছি। অফিসার চলে যাচ্ছিল। সুরভি বলে, গল্প তো এখানেই শেষ না, বাকিটা আমার কাছে শোনেন। দৃশ্যপট আবারও যায় সেই দিনে। দেখা যায় দুজনের মাঝে দূরত্ব কমে এসেছে। এই গরম থেকে সুরভিকে রক্ষা করতে তাকে হালকা হতে সাহায্য করে। তারপর সুরভি অঙ্কুশকে খাটের ওপর ফেলে দেয়। এরপর দুজন যখন দুষ্টু কাজ করতে যাবে, ঠিক তখনই ক্যামেরা হাতে রমজান ভেতরে ঢোকে। যেহেতু অঙ্কুশ কট খেয়ে গেছে, তাই সে বলে, ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না। সুরভি জিজ্ঞেস করে, বডি কই লুকাবা? অঙ্কুশ বলে, তোমার কোনো চিন্তা করতে হবে না, সেটা আমার ওপর ছেড়ে দাও। সুরভির এই কথাগুলো শুনে পুলিশ সকল দায় অঙ্কুশের উপর চাপিয়ে দেয়। অঙ্কুশ বারবার বলে যে আমি কাউকে মারিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। এবার একটা টুইস্ট সামনে আসে। সুরভি আর রমজান একসাথে। রমজানকে আসলে মারা হয়নি। মূলত সুরভি রমজান দুজন মিলে অঙ্কুশকে ভাসানোর জন্য এই প্ল্যান করেছে। সুরভি জিজ্ঞেস করে, ছেলেটিকে কেন ভাসালে? রমজান জানায়, ছেলেটি 5 মাস আগে এক বড় বিজনেসম্যানের মেয়েকে বিয়ে করেছিল। সেখানে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়ে মেয়েটিকে ডিভোর্স দেয়। এখন আবার আরেক মেয়েকে বিয়ে করেছে। তাই আগের বিজনেসম্যান ছেলেটিকে ফাঁসানোর জন্য আমার সাথে কন্ট্রাক্ট করেছে। আর এখন তো তুমি অচল নায়িকা হয়ে গেছ, তোমারও তো টাকা দরকার, তাই আমার সাথে থাকলে এভাবেই ইনকাম করতে পারবে। এজন্যই শুরু থেকে একটা কথা বারবার বলা হচ্ছিল, নারী চরিত্র বেজায় জটিল। অর্থাৎ নারীর মায়ায় পড়েছেন তো আপনি শেষ। এক নারীতে আসক্ত থাকুন, জীবন সুন্দর হবে। এবার আসি দ্বিতীয় গল্পে। এটা কিন্তু ভুলেও মিস করা যাবে না, কারণ এই গল্পটা এই কিছুদিন আগেই জাহের আলভি আর ইকরার জীবনের ছায়া ফুটে উঠেছে। গল্পের শুরুতেই আমরা দেখি জনপ্রিয় নায়ক আরিয়ানের স্ত্রী ভাবনা নিজের জীবন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমরা জানি বাস্তব জীবনে জাহের আলভির বউ ইকরা নিজের জীবন দিয়েছে, কিন্তু গল্পটা এমনও হতে পারত। এই গল্পে ভাবনা জীবন দিতে গিয়েও থেমে যায়। এরপর আরিয়ান বাসায় আসে। ভাবনা খাবার দিতে চাইলে আরিয়ান জানায় খেয়ে এসেছে। ভাবনা বলে, আজকে থাকব। আরিয়ান বলে সে খুব টায়ার্ড, অর্থাৎ দুষ্টু কাজ করার এনার্জি নেই। এবার ভাবনা বলে, তুমি 1 মাস যাবৎ আমার সাথে থাকো না, প্রতিদিন কি ওর সাথে থাকো? সব এনার্জি কি ওকে দিয়ে আসো? প্রতিদিন কতবার? আরিয়ান বলে, বিথির কাছে গেলে আমি শান্তি পাই, তোমার কাছে থাকলে আমার শান্তি লাগে না। ভাবনা রেগে বলে, তোমার মতো বয়স্ক বিবাহিত মহিলা মানুষ যখন কচি টুরটুরদের প্রেমে পড়ে, তখন এমন নির্লজ্জের মতো কথা বলে। আরিয়ান সোজা বলে দেয়, পড়ে আছো কেন আমার সংসারে? চলে গেলেই পারো। এবার ভাবনা ফেসবুক লাইভে আসে। মরে যাওয়া আসলে কোনো সমাধান নয়। ইকরা হয়তো বেঁচে থেকে এই কাজ করতে পারত। যাই হোক, ভাবনা লাইভে এসে বলে, আমি মিসেস আরিয়ান, আপনাদের সুপারস্টার নায়কের ওয়াইফ। আরিয়ানের সাথে আমার 8 বছরের সম্পর্ক। বিয়ের আগে 3 বছর আর বিয়ের পর 5 বছর। আপনাদের আরিয়ান ফেসবুকে যে হ্যাপি কাপল এবং আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করে, এই সব কিছুই আসলে লোক দেখানো। আমরা হ্যাপি কাপল নই। আরিয়ান অনেক দিন ধরে আমার সাথে থাকে না, সে এখন নায়িকা বিথির সাথে থাকে, বিয়ে ছাড়াই সবকিছু করছে। মুহূর্তেই ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর নায়িকা বিথিও পড়ে যায় বিপদে। তাই বারবার আরিয়ানকে ফোন করে। আরিয়ান ফোন ধরলে বিথি রেগে বলে, তোমার বউ লাইভে এসে এগুলো কি বলছে, তুমি দ্রুত ওকে থামাও। এর মধ্যে আমাকে 5 জন প্রযোজক কল করে জিজ্ঞেস করেছে ঘটনাটা কি। আমার কেরিয়ারে কিছু হলে আমি তোমাকেও ছেড়ে কথা বলবো না। তোমার সাথে যে কাজগুলো করার কথা ছিল সেগুলো আমি ক্যান্সেল করব। অন্যদিকে ভাবনা লাইভে বলতে থাকে, আমি একজন হাউসওয়াইফ, নায়িকা হলে হয়তো অনেক জায়গাতেই যেতে পারতাম, কিন্তু হাউসওয়াইফ হওয়ায় আমার যাওয়ার কোনো জায়গা নেই। আজ আমি জীবন দিতে গিয়েছিলাম, কিন্তু সেটা করার সাহসও আমার হয়নি। তাই লাইভে আসা, যেন পুরো বাংলাদেশের মানুষ জানে নায়ক আরিয়ানের আসল চরিত্র কি। নিজের সংসার বাঁচাতে আমি অনেকবার বিথির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে কোনো কথা শোনেনি। দুনিয়াতে এত পুরুষ মানুষ থাকতে বিথির কেন আমার মানুষটাকেই কেড়ে নিল? বিথি তো সিঙ্গল, তার উপর নায়িকা, তার আশেপাশে অনেক পুরুষ, চাইলেই তো অন্য কাউকে ধরতে পারত। তার কেন আমার হাজব্যান্ডকেই লাগবে? এদিকে বিথি আরিয়ানকে ফোন করে আরও বলে,
আমাকে একের পর এক সাংবাদিক ফোন করছে, প্রডিউসাররা ফোন করছে। তুমি যদি তোমার ওয়াইফকে না থামাতে পারো তাহলে কিন্তু তোমার ড্রিম প্রজেক্ট আমি হতে দেব না। তখন কি করবে তা কিন্তু আমি জানি না। অন্যদিকে ভাবনা বলে, বিথিকে আর কি দোষ দেব? সব দোষ আমার হাজবেন্ড আরিয়ানের। কিন্তু বিথি আমার হাজবেন্ডকে কেন ফাঁসালো? আর কেউ কি ছিল না? বিথি এবার ফোনে আরিয়ানকে বলে দেয়, তুমি তোমার ওয়াইফকে পাগল সাব্যস্ত করে আবার লাইভে আসবে, বলবে ও অনেক মেডিসিন নিচ্ছে, তাই এসব উল্টাপাল্টা বলেছে। এভাবে তোমাকে ম্যানেজ করতে হবে। আরিয়ান বাসায় এসে ভাবনাকে বলে, তুমি লাইভে এসে যা বলেছ ঠিকই বলেছ। পুরো বাংলাদেশের মানুষ এখন জেনে গেছে আমি কেমন। এটা আসলে আমি ডিজার্ভও করি। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার সব। এসব আমার বুঝতে দেরি হয়ে গেছে। কিন্তু তুমি আমায় বিথির ব্যাপারটা নিয়ে একটু বেশি ভেবে নিয়েছ। তুমি যেমনটা ভেবেছ আসলে তেমনটা নয়। বিথি হিট নায়িকা, তাকে আমার দরকার ছিল, তাই আমাকে যেতে হয়েছে। কিন্তু এখন কোরআন শরীফ স্পর্শ করে আমি বলতে চাই, তুমি ছাড়া আমি আর অন্য কোনো মেয়ের কাছে যাব না। এখন থেকে আমি শুধু তোমার সাথেই থাকব। কিন্তু আমার কেরিয়ারের এখন সুসময় চলছে। তোমার এই স্টেটমেন্টের জন্য আমার কেরিয়ার একদম ধ্বংসের পথে। তাই আসো দুজন মিলে এটার সমাধান করি। এবার লাইভে বলো তুমি অসুস্থ ছিলে, যা বলেছ তার সবকিছু মিথ্যা ছিল। ভাবনা আরিয়ানের কথার জালে আটকে যায় এবং তার প্রস্তাবে রাজি হয়। আরিয়ান লাইভে এসে দেশবাসীর উদ্দেশ্যে বলে, আজ সকালে আমার ওয়াইফ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলেছে। আমার ওয়াইফ দীর্ঘদিন সাইকোলজিক্যাল সমস্যায় ভুগছে, এজন্য তার অনেক মেডিসিন নিতে হচ্ছে। মেডিসিনগুলোর সাইড এফেক্টে কখন কি বলে তার কোনো ঠিক নেই। আমরা আসলে বেশ সুখেই আছি। ভাবনাও লাইভে বলে, আমরা একসাথেই আছি। আমি মেডিসিন নিয়েছিলাম বলে সকালে হঠাৎ এসব বলে ফেলি। আসলে আমরা ঠিকই আছি। আরিয়ান লাইভে আরও বলে, আমার আসলে কারো সাথে কোনো সম্পর্ক নেই। আমি শুধু আমার লাভলি ওয়াইফকেই ভালোবাসি। তাছাড়া মিডিয়ার দুনিয়ায় কাজের খাতিরে যার সাথে যতটুকু সম্পর্ক রাখা দরকার ততটুকুই আছে। আমি সারা জীবন আমার লাভলি ওয়াইফকে নিয়েই থাকতে চাই। এসব বলে ওয়াইফের মাথায় একটা হামি দিয়ে লাইভ শেষ করে। 1 সপ্তাহ পরে দুজনকে আবারও একসাথে দেখা যায়। বিথি বলে, তার গোলাপ বাগান একদম ভালো লাগছে না। আরিয়ান বলে, তোমাকে কত করে বললাম ফ্ল্যাটে যাই, বাইরে বাইরে ঘুরতে আমারও ভালো লাগে না। বিথি বলে, আশেপাশে তো কেউ নাই, তুমি চাইলে আমাকে হাক করতে পারো। আরিয়ান যেন এটার জন্যই অপেক্ষা করছিল। এবার দুজন বিভিন্ন স্টাইলে উল্টে পাল্টে ঘষাঘষি করতে থাকে। আর ভাবনা দূর থেকে এই দৃশ্য দেখছিল। ভাবনা আর সহ্য করতে না পেরে চলে যায়। কিন্তু ওদের দুজনের কারেন্ট যেন আর থামেই না। এবার ভাবনা যা করে, এই কাজটা ইকরা অর্থাৎ আলভির বউ করলেই পারত। মৃত মানুষকে কেউ মনে রাখে না, বরং অন্যায়কারীর রাস্তা ক্লিয়ার হয়ে যায়। ভাবনা এবার আরিয়ানকে বেঁধে রেখেছে, হাতে তার কালো বন্দুক। ভাবনা বলে, পৃথিবীতে কোনো বউ তার জামাইরে এমন বেঁধে রাখছে, এটা আমি জীবনেও দেখি নাই। তবে এটা করা উচিত। তোর মতো ক্ষণিকের ছেলেদের এটা করা উচিত। সেদিন যদি আমি মরে যেতাম তাহলে তুই বাইচা যাইতি। তুই তো অনেক বড় অভিনেতা, তুই অনেক কান্তি। হা হা হা, যেমনটা আমরা নায়ক আলভিকে করতে দেখেছিলাম আর কি। ভাবনা বলে, অনেক ঢং করতি, সব মানুষের সিম্প্যাথি তুই নিতি। 15 দিনের জন্য নেপাল চলে যাইতি, সেখান থেকে সবাইরে বলতি, আহারে আমার বউ মইরা গেছে, কত ভালোবাসতাম আমার বউরে। তো ভিউয়ার্স, সবকিছু কেমন মিলে যাচ্ছে তাই না? ভাবনা তার নিজের সাথে প্রতারণা করার জন্য আরিয়ানকে টাঙ্কির পোলা বলে দুষ্টু গালি দেয়, আর প্রতিজ্ঞা করে আজ তাকে ওপারে পাঠিয়ে দেবে। নিজের শাড়িটা দেখিয়ে বলে, এই শাড়িটার কথা মনে আছে? দেখ, এইটা পরাইয়া বাসর করছিলি আমার সাথে। এইখানে ভাবনা যা করে একদম কোলে উঠে পড়ে। ইকরা বেঁচে থাকলে এমন করত কিনা জানি না। ভাবনা বলে, সেদিন জাপটাইয়া ধরছিলি না আমারে, আজ আমি তোর অনেক কাছে। দুষ্টামি কর আমার সাথে। ভাবনা নিজেকে একদম বিলিয়ে দিলেও কবি একদম নীরব থাকে, তার ভেতরে কোনো রসকস উকি দেয় না। ভাবনা বলে, আমারই বিথির মতো লাগে না তাই না? আমার শরীরটা নষ্ট হয়ে গেছে। ক্ষণিকের ছোলে তোর সাথে ঘোড়া দৌড় দিতে দিতে আমার শরীরটা নষ্ট হয়ে গেছে। আমাদের মতো হাউসওয়াইফদের শরীর ঠিক থাকে না, তাই হাউসওয়াইফদের বেশি দিন ভালো লাগে না। বলতে বলতে ভাবনার নজর পড়ে আরিয়ানের ঠোঁটের দিকে। সে খুব এক্সাইটেড হয়ে বলে, এটা আমার কত প্রিয় ছিল, তুই না আমারে কত কিসি দিতি, এখন দে, অনেক তুমা দে আমারে। কিন্তু কবি এখনও নীরব, তাই ভাবনাই এবার শুরু করে দেয়। আর তাতে আরিয়ানের ঠোঁট কেটে যায়। তারপর বলে, তোরে আমি মারব না, মারব বিথিকে, তবে আমি মারব না, তুই মারবি বিথিকে। ফোন দে ওরে। এটা ঠিক আছে, ইকরা কিন্তু নিজে না মরে এমন কিছু করতে পারত। ভাবনা বলে, ওরে ফোন দিয়ে বাসায় আসতে বল,
বাসায় এনে তুই ওরে বিষ দিবি, আর মারার আগে যদি ওর সাথে দুষ্টু কাজ করতে মন চায় করবি, আমার সামনে করবি। আরিয়ানের পুরো শরীর বাধা ছিল, তাই বিথিকে ভাবনায় ফোন দিয়ে আরিয়ানের কানের কাছে ধরিয়ে দেয়। আরিয়ান নিরুপায় হয়ে বিথিকে বলে, আমার বাসায় আজ বউ নেই, বাসা খালি, তুমি চলে এসো। বিথি এক কথাই রাজি হয়ে যায়। একটু পরেই বিথি চলে আসে। দারুণ একটা ড্রেস পরে এসেছে সে। খুশি হয়ে আরিয়ানকে বলে, বাসা ফাঁকা, তুমি ডেকেছ আর আমি আসব না? আরিয়ান বলে, গরমের মধ্যে এসেছ, নাও একটু শরবত খাও। বিথি বলে, শরবত পরে হবে, আগে আসো দুষ্টু কাজ করি। আড়াল থেকে এসব কিছুই দেখছিল ভাবনা। বিথি লক্ষ্য করে আরিয়ানের ঠোঁট কেটে গেছে, তবে আরিয়ান শুধু শরবতের দিকেই মনোযোগ দেয়। বিথিকে আগে শরবত খেতে বলে। বিথি বলে, শরবত দেখে রেডি করেই রেখেছ। সে নিজে খেতে খেতে বলে, এবার তাহলে একটু তুমিও খাও। আরিয়ান জানায়, আমার দাঁতে ব্যথা, আমি খেতে পারবো না, তুমি খাও। বিথি ধীরে ধীরে খেতে থাকলে আরিয়ান দ্রুত খেতে বলে। বিথি পুরো শরবত খাওয়া শেষ করলে আরিয়ান বিথিকে বলে, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে বিষ খাইয়ে দিয়েছি। এটা শুনে বিথি বলে, তুমি তো অনেক আগেই আমাকে প্রেমের বিষ দিয়েছ। আরিয়ান বলে, আমি এবার সত্যিকারের বিষ দিয়েছি। এবার বিথি সিরিয়াস হয়, বলে, ফাজলামি করো না তো। তখনই শুরু হয় বিথির বিষক্রিয়া। তার গলা জ্বলতে শুরু করে। আরিয়ান বিথির কাছে মাফ চায়। তারপর ভাবনাকে দেখিয়ে দিয়ে বলে, ওই দেখো, আমার বউ বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, আমি তোমাকে না মারলে ও আমাকে মারবে। বলতে বলতে বিথি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন আরিয়ান ভাবনাকে বলে, আমাকে আর ফাঁসাইও না, আমি তোমার কথা মতো বিথিকে মেরেছি। কিন্তু ভাবনা শুধু মুচকি হাসি দেয়। পরের দিন সকালে পুলিশ অফিসার এসে ভাবনাকে বলে, আপনার হাজবেন্ড নায়িকা বিথিকে মেরে ঝুলিয়ে রেখেছিল। ভাবনা বলে, খুনি তো তার সাজা পাচ্ছে, আমার কাছে কি চান? পুলিশ বলে, আমি নায়িকা বিথির একজন ফ্যান, আমি মনে করি বিথিকে মারার সময় আপনিও আপনার হাজবেন্ডের সাথেই ছিলেন, তাই আপনিও আমার সন্দেহের চোখে আছেন। এই কেসের শেষ না দেখা পর্যন্ত আমি থামব না। এসব বলে চলে যায় পুলিশ। কিন্তু ভাবনা এসবে কোনো পাত্তা দেয় না। সে আরিয়ান এবং বিথিকে সাজা দিতে চেয়েছিল। বিথি এখন মৃত। বিথিকে মারার দায়ী আরিয়ান জেলে। ভাবনা তার প্ল্যানে সফল। তো ভিউয়ার্স, আপনার কি মনে হয় ইকরা মরে না গিয়ে এমন করলেও কি পারত, নাকি তার চলে যাওয়াই ঠিক ছিল? কমেন্ট করে জানাবেন। এবার তাহলে শুরু করা যাক তৃতীয় তথা শেষ গল্প। এই গল্পের নায়িকা প্রভা। সেই প্রভা কোন প্রভা তা শুধু লিজেন্ডরাই বুঝবে, এবং লিজেন্ডদের কমেন্ট আশা করছি। গল্পের শুরুতেই আমরা দেখি নাদিয়া নামে এক মিষ্টি মেয়ে এক বড়লোক বাড়িতে চাকরির জন্য কথা বলছে। চাকরিটা হলো একজন বয়স্ক প্যারালাইসিস রোগীকে দেখাশোনা করতে হবে। কাজের ব্যাপারে অন্য একজন বয়স্ক মহিলা কথা বলছিল। তো ওই মহিলা নাদিয়াকে জিজ্ঞেস করে, আপনি কি পুরুষ প্যারালাইসিস রোগীর দেখাশোনা করতে পারবেন? যদিও কোনো পুরুষ মানুষকে দায়িত্বটা দিলে ভালো হতো। নাদিয়া জানায়, আমি পারব, কোনো সমস্যা নেই। মহিলা তখন জানায়, উনি কিন্তু আমার স্বামী নয়, আমার স্বামী আছেন, উনি আমার দুঃসম্পর্কের আত্মীয়, ওনার কেউ নেই, সেজন্য এখানে থাকে। সাদিয়া জানতে চায়, উনি এরকম প্যারালাইসিস কিভাবে হলো? মহিলাটি বলে, একটা অ্যাক্সিডেন্টে এমন প্যারালাইসিস হয়ে পড়ে আছে। অ্যাক্সিডেন্টের দিন এক মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল। এরপর কি ঘটেছে তা জানি না, হয়তো কথা বললে জানা যেত, কিন্তু উনি কথা বলতে পারে না। প্যারালাইসিসের সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে। নাদিয়া জিজ্ঞেস করে, আপনার কোনো ছেলে মেয়ে নেই? মহিলাটি বলে, আমার কোনো ছেলে মেয়ে নেই, কিন্তু লোকটির একটা মেয়ে ছিল। নাদিয়া বলে, ছিল মানে, এখন সে কই? মহিলা বলে, শুনেছি অস্ট্রেলিয়ায় আছে। এরপর কি হয়েছে জানি না। এবার দৃশ্যপট আসে পুলিশের ইন্টারোগেশন রুমে। সেখানে দেখা যায় নাদিয়াকে। পুলিশ জিজ্ঞেস করে, আপনি একজন প্যারালাইজড বয়স্ক মানুষকে কেন মারলেন, আর কিভাবে মারলেন? অর্থাৎ প্যারালাইজড মানুষটাকে মেরে নাদিয়া এখন পুলিশের ইন্টারোগেশনের মুখোমুখি। দৃশ্য আবারও ফ্ল্যাশব্যাকে যায়। ওই কাজে যোগ দেওয়ার পর একদিন নাদিয়া লোকটিকে নিয়ে ছাদে ওঠে। তার উদ্দেশ্য ছিল লোকটিকে ছাদ থেকে ফেলে দিবে। আসলে নাদিয়া এই লোকটিরই মেয়ে। তো নাদিয়া তার বাবাকে বলে, সেদিন আমার মা নিজের জীবন দিতে চেয়েছিল, কিন্তু তুমি আটকিয়েছিলে কেন? দৃশ্য ফ্ল্যাশব্যাকে যায়। নাদিয়ার মা, যিনি একদম নাদিয়ার মতোই দেখতে ছিল, তাকে আমরা প্রভা বলতে পারি। তো প্রভা বেলকানি থেকে লাফ দিতে চাইলে নাদিয়ার বাবা জয় তাকে আটকায়। তখন প্রভা বলে, আমাকে তিলে তিলে যে কষ্ট দিচ্ছ, সেটা থেকে বাঁচতে আমি নিজেকে শেষ করে দিচ্ছিলাম। জয় বলে, মরবে যখন তখন অন্য জায়গায় গিয়ে মরো, এখানে মরে আমাকে ভাসাতে চাচ্ছ কেন?
আর যখন মরতে চাচ্ছ তাহলে মেয়েটিকে নিয়ে মরো, তাহলে একসাথে 2 আপদই বিদায় হয়ে যাবে। দৃশ্য বর্তমানে আসে। নাদিয়া তার বাবাকে বলে, আমার বাবা একজন জঘন্য বাবা। সবাই বলে পৃথিবীতে নাকি একটাও খারাপ বাবা হয় না, কিন্তু আমার বাবা খারাপ। এরপর চোখের পানি মুছে নাদিয়া তার বাবাকে নিয়ে ধীরে ধীরে ছাদের কিনারায় যায়। দৃশ্য ইন্টারোগেশন রুমে আসে। পুলিশ জিজ্ঞেস করে, এভাবে প্যারালাইজড মানুষটাকে ছাদ থেকে ফেলে দিলেন? বিবেকে একটুও বাধা দিল না? কোনো প্রতিশোধ নাকি? নাদিয়া জানায়, হ্যাঁ, আজ থেকে 25 বছর আগে আমার মাকে ওই মানুষটা কষ্ট দিয়েছিল, তার প্রতিশোধ নিয়েছি। এই কথা শুনে পুলিশ অবাক হয়। জিজ্ঞেস করে, তাদের সাথে আপনার কি সম্পর্ক? ওই মানুষটা আপনার কি হয়? নাদিয়া জানায়, উনি আমার বাবা। দেখা যায় 25 বছর আগে জয় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করছে, কোনো রমণীর সাথে দেখা করতে যাবে। প্রভা জানতে চায়, কোথায় যাবা? জয় বলে, কাজ আছে। কিন্তু প্রভা ঠিকই জানত জয় এক মহিলার সাথে দেখা করতে যাচ্ছে, তাই জিজ্ঞেস করে, ওই মহিলার সাথে তোমার কি কাজ? জয় সোজা ভাষায় বলে, ওই মহিলা আমাকে ভালোবাসে, ওনার হাজবেন্ড নেই। এটা শুনে প্রভা বলে, তুমি যে ভালোবাসো সেটা জানালে না তো? জয় বলে, আমার ভালোবাসাটা অর্ধেক। প্রভা বলে, তাও তো ওর জন্য তোমার ভালোবাসা অর্ধেক, আর আমার জন্য একদম শূন্য। জয় বলে, একসময় আমার জন্য তোমার অনেক ভালোবাসা ছিল, এখন আর নেই। আর ওই মহিলার কথা অর্ধেক বললাম কেন জানো? কারণ আমি শুধু ওই মহিলাটাকেই ভালোবাসি না, আমি ওই মহিলার সম্পদকেও ভালোবাসি। অনেক ধনী তো, তাই। এসব শুনে প্রভা বলে, ওই মহিলার টাকায় তুমি বড়লোক হবে? জয় জানায়, একদম তাই। প্রভা এবার জানতে চায়, ওই মহিলার টাকায় কি তুমি আমাদের সুখে রাখবে? জয় বলে, প্রথমে আমি তাই ভেবেছিলাম, কিন্তু মহিলা এমনটা চায় না, উনি পুরোপুরি আমাকে চায়। জয়ের এই কথা প্রভাকে কষ্ট দেয়, তাই জিজ্ঞেস করে, পুরোপুরি পেতে হলে আর কি করতে হবে তোমার? জয় জানায়, প্রথমে ভেবেছিলাম তোমাকে ডিভোর্স দেব, কিন্তু এখন মনে হচ্ছে তোমার মধ্যে পার্সোনালিটি আছে। এই ঘটনা জানার পর আমার ডিভোর্স দিতে হবে না, বরং তুমিই আমাকে ডিভোর্স দেবে। এটাই তো ভালো হলো, তোমার সাথে আমার আর কোনো দেনা পাওনা রইল না। প্রভা বলে, আমাদের একটা বাচ্চা আছে, আমার মেয়েটার কি হবে? জয় বলে, মেয়েটা তোমার কাছেই থাকবে, আমি গোপনে গিয়ে দেখা করে আসব। নিজের মেয়ের সাথে গোপনে দেখা করে আসবে, ব্যাপারটা প্রভাকে অবাক করে দেয়। তাই জিজ্ঞেস করে, নিজের মেয়ের সাথে গোপনে দেখা করবে কেন? জয় জানায়, মহিলাটা শুধু তোমার কথা জানে, আমাদের যে বাচ্চা আছে তা জানে না, আর আমি জানাতেও চাই না, এতে করে সম্পর্ক খারাপ হতে পারে। এসব শুনে প্রভা রেগে গিয়ে বলে, আমার মেয়েকে তোমার দেখতে আসতে হবে না, আমার মেয়েকে আমি একাই দেখে রাখতে পারবো। আমার মেয়েকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, যাতে আমার মেয়ের জন্য তোমার বড়লোক হওয়া না আটকায়। এসব শুনে জয় বলে, সো কাইন্ড অফ ইউ, তুমি আমাকে ভুল বোঝো না। জয় তার হাতের ঘড়ি দেখিয়ে বলে, এই ঘড়িটা ওই মহিলা আমাকে দিয়েছে, দাম 1 লাখ টাকা। তুমি খুশি হওনি? প্রভা বলে, এমনটা যদি আমি করতাম তোমার কি ভালো লাগতো? কেউ যদি আমাকে দামি গহনা উপহার দিত, আমি চাইলেই তোমার এই ঘড়িটার মতো 10টা ঘড়ি উপহার পেতে পারি, কিন্তু আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিলে তুমি, যা এখন আর নেই। জয় প্রভার এসব কথাকে কোনো পাত্তা দেয় না। দৃশ্য বর্তমানে আসে। অফিসার বলে, তাহলে 25 বছর আগে আপনার বাবা আপনার মাকে ছেড়ে চলে গিয়েছিল, আর সেজন্যই আপনার বাবাকে আপনি ছাদ থেকে ফেলে দিয়েছেন? নাদিয়া বলে, আসলে আমি সেদিন তাকে মারতে চাইনি, আমি প্রথম দিনই তাকে মারতে চেয়েছিলাম, আমার লোকজন দিয়ে অ্যাক্সিডেন্ট করে মারতে চেয়েছিলাম, কিন্তু সেদিন বেঁচে যায়। দৃশ্য আবার ফ্ল্যাশব্যাকে যায়। একদিন নাদিয়া তার বাবা জয়কে ফোন করে একটা জায়গায় আসতে বলে। তখন জয় সুস্থ ছিল। সেদিন জয় সেই জায়গায় আসলে সে নাদিয়াকে প্রথম দেখাতেই চিনতে পারে, কিন্তু নাদিয়াকে বুঝতে না দিয়ে বলে, আমাকে কেন ডেকেছেন বলুন, আর আপনি কে? আপনাকে তো আমি চিনি না। নাদিয়া বলে, আমি একজন লেখক, আপনাদের মতো বৃদ্ধ মানুষদের ম্যারিড লাইফ নিয়ে একটা বই লিখতে চাই। জয় বলে, আমার ম্যারিড পরবর্তী জীবনের অভিজ্ঞতা ভালো নয়। নাদিয়া তখন বলে বসে, কেন, দ্বিতীয় বিয়েও কি টেকেনি, যে বিয়ে আপনি ধন সম্পদের জন্য করেছিলেন? জয় এবার বলে, তুমি ভুল জায়গায় নক করেছ। আমি যদি ভুল না করি, তুমি আমার মেয়ে। মেয়ের প্রসঙ্গ আসলে নাদিয়া জিজ্ঞেস করে, আপনার কি মেয়েও ছিল? জয় জানায়, হ্যাঁ ছিল। নাদিয়াকে মা ডেকে বলে, তোমাকে আমার অনেক কথা বলার আছে মা, আমার জীবনের সব গল্প একটা ডায়েরিতে লিখে রেখেছি, তুমি একদিন সময় করে আমার কাছে এসো, সেই গল্প শোনাব। নাদিয়া বলে, সেই গল্প শোনানোর সময় আর পাবেন না, এটা বলে চলে যায়, আর এরপরই অ্যাক্সিডেন্টটা ঘটায়।
অ্যাক্সিডেন্টের দিনের ঘটনা শুনে পুলিশ বলে, তাহলে আপনি সেদিন ইচ্ছে করে অ্যাক্সিডেন্টে মারতে চান নাই, তিলে তিলে কষ্ট দিয়ে মারতে চেয়েছিলেন। নাদিয়া বলে, হতে পারে। তার মানে নাদিয়া কষ্ট দিয়েই তিলে তিলে তাকে মারতে চেয়েছিল। এর মধ্য দিয়েই পুলিশের ইন্টারোগেশন শেষ হয়। যাওয়ার আগে নাদিয়াকে বলে, আপনি যে মহিলার বাড়িতে আপনার বাবার দেখাশোনার জন্য গিয়েছিলেন, সেই মহিলা আপনার বাবার রেখে যাওয়া ডায়েরিটা আপনাকে পড়ার জন্য দিয়েছে। নাদিয়া ডায়েরিটা পড়া শুরু করলে আসল সত্যিটা সামনে আসে। পাপ কাহিনীর এই গল্পে আমরা দেখতে পাই পাপ শুধু ছেলেরা না, মেয়েরাও করে। আসলে শয়তানের খাড়া ঝিলকি নাদিয়ার মম। দৃশ্য ফ্ল্যাশব্যাকে যায়। ঘটনা আসলে ছিল ঠিক উল্টো। প্রভা নিজে যা করত সেটাই বাবার নাম করে মেয়ের কাছে গল্প করেছে। সেদিন প্রভা সাজুগুজু করছিল, আর প্রভা উত্তর দিচ্ছিল। সেদিন প্রভাই এক বড়লোক সুগার ড্যাডির সাথে দেখা করতে যাচ্ছিল, আর সেই সব কথা সে জয়কে বলেছিল। ডায়েরি পড়ে এসব কিছু জানতে পেরে নাদিয়া কান্নায় ভেঙে পড়ে, কারণ এতদিন সে বাবাকে ভুল বুঝে এসছে, আর এই ভুলের মাসুল নাদিয়া উল্টো বাবাকে মেরে ফেলেছে। আর এখানেই শেষ হয় পাপ কাহিনীর শেষ গল্পটি। আমার কাছে শেষের এই গল্পটি বেশ ভালো লেগেছে। প্রথম দুই গল্পে হুদাই দুষ্টু দৃশ্য ছাড়া আর কিছুই নেই। আপনাদের কাছে কোন গল্পটি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।